কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যা প্রতিটি ভ্রমণ প্রেমীর জন্য এক অদ্ভুত মায়ের বাঁধন। সমুদ্রের বিশাল ঢেউ, নোনা হাওয়ার ছোঁয়া আর সূর্যাস্তের রঙিন আকাশ ভ্রমণকারীর মনে এনে দেয় অন্যরকম এক প্রশান্তি। ইট পাথরের শহরের কোলাহল ছেড়ে মাঝের মধ্যে আমরা বেরিয়ে পড়ি একটু প্রশান্তির জন্য। আমাদের এই 3 দিনের ভ্রমণে ছিল বন্ধু বান্ধবের হাসি, মজা আর স্মৃতির মুহূর্ত। লাবণী, সুগন্ধা ও কলাতলী সৈকতের ভিড় থেকে শুরু করে এই যাত্রায় আমরা এক্সপ্লোর করেছি কক্সবাজারের আরেক সৌন্দর্য। কক্সবাজার যে শুধু সমুদ্রের শহর না, এই যাত্রায় সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। কক্সবাজারে কোথায় কি খাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ করবেন, এইগুলা এইবার না হয় থাক, কারণ এইসব ভিডিও ইউটিউব এবং ফেসবুকে অনেকই রয়েছে। আমরা শুধু আমাদের মতো করে ঘুরে বেরিয়েছি এই যাত্রায়। তাই আজ কোনো ইনফো নয় কোনো জানাশোনা, আজ শুধুই একটি ভ্রমণ গল্প। এবং এই গল্পের যাত্রা কিন্তু শুরু হয়েছে এইখান থেকেই। তো চলুন সবাই মিলে আমরা উপভোগ করি আমাদের কক্সবাজারের ভ্রমণ। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটি ভ্রমণ ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এখন আমরা আমাদের বাড়ির সামনে, এই যে এখানে এই যে আলহাজ আর সিকান্দার আছে। বাজে হলাম এখন 9টা 9, আমাদের গাড়ি কিন্তু 9টা 30-এ। আর আমরা এখনও মানে কি বলবো, এই এত লেজি পোলা পাইন ওদের দিয়ে আসলে মানে কি বলবো ট্যুর হয় না। 9টা 30-এ হলো গাড়ি, আর আমরা 9টা 10-এ কিন্তু এখনো এলাকায়। আমরা এরকমই মানে গাড়ি যদি মিস হয়ে যায়, কক্সবাজার হাইটে যাইবো। আর এই যে সাইদ ভাই, এই ম্যানটার লেগে আমাকে ওদের এটা হয়ে যেতেছে। তো যাই হোক, এখন হলো বাজে সময় 9টা 10, আমরা কিন্তু এখন রওনা দিচ্ছি। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব আনুমানিক প্রায় 400 কিলোমিটার। এই পথটুকু যেতে গাড়ি এবং রাস্তার কন্ডিশন ভেদে প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যায়। তবে বৃহস্পতি এবং শুক্রবার এবং সরকারি ছুটির দিনে এই সময় আরও বেশি লাগতে পারে, কারণ ঢাকা থেকে যানজট পেরিয়ে গাড়িকে মহাসড়কে উঠতে অনেক সময় লেগে যায়। তেমনটা কিন্তু আমাদের সাথেও হয়েছিল। বৃহস্পতিবার হওয়ায় রাস্তায় প্রচণ্ড জ্যামে বসে থাকতে হয়েছে। আর যখন আমরা যাত্রা বিরতি দিলাম কুমিল্লায়, তখন ঘড়িতে প্রায় রাত 2টার মতো বেজে যায়, কারণ একে তো রাস্তায় জ্যাম, সাথে সাথে প্রচুর বৃষ্টিপাতও হয়েছিল সেদিন। আর এই যাত্রা বিরতিতে আমরা কিন্তু এই হোটেলে কিছু খেলাম না, কারণ খাওয়ার মতো এখানে তেমন কিছু ছিল না, আর যেগুলো ছিল সেগুলো মোটামুটি অনেক দাম। তাই পাশের একটি দোকান থেকে স্যান্ডউইচ এবং প্যাটিস নিয়ে আমরা আমাদের কাজ কোনোরকম চালিয়ে দিলাম। আর দেখতে দেখতে এই যে আমাদের গাড়ি পৌঁছে গেল কক্সবাজারের সেই বিখ্যাত আইকনিক রোডটিতে, যেখানে আসলে আসলে মনকে আর ধরে রাখা যায় না, এবং জার্নির যত ক্লান্তি আছে সবগুলো যেন মুছে যায় এই দৃশ্য দেখার পরে। তো ফাইনালি আমরা কিন্তু নামে পড়ছি, অনেকদিন পরে আবারও আসলাম কক্সবাজার, আমাদের পছন্দের জায়গা। প্রতি বছর না আসলে আর কি হয়ই না। তো আমরা এখন হোটেল খুঁজতেছি, আর যেহেতু আজকে শুক্রবার, অনেক রাশ একটা দিনে আমরা কিন্তু এখানে চলে আসছি। আর বৃষ্টি কিন্তু পড়তেছে, কি অবস্থা হয়। তো অনেক বৃষ্টির কারণে সম্ভবত এবার ঠিকঠাক ঘোরা হইতে নাও পারে, কারণ কক্সবাজারের আবহাওয়াতে আমরা দেখতে পাচ্ছি 70% হচ্ছে বৃষ্টি। ওয়েদার ফোরকাস্টে যেটা বুঝতে পারলাম। তো বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আজকে আমাদের অ্যাক্টিভিটি করতে হবে। বৃষ্টি মাথায় নিয়ে আমরা হোটেল রুম খুঁজতে লাগলাম, কারণ ঢাকা থেকে আসার সময় আমরা কোনো হোটেল বুকিং দিয়ে আসিনি, কারণ অফ সিজন, তাই হোটেল নিয়ে কোনো প্যারা হবে না বিধায় বুকিং না দিয়ে চলে এসেছি এখানে। তবে আসলে হোটেল নিয়ে তেমন কোনো প্যারাই হয়নি। এই যে একটি হোটেল রুম কিন্তু আমরা নিয়ে নিলাম ডাবল বেডের, কারণ আমাদের 4 জনের জন্য এটাই বেস্ট। অফ সিজন হওয়ায় বেস্ট রিজনেবল দামে পেয়েছি আমরা, সাথে সাথে সকালের বুফে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ। আপাতত 3 দিন এই হোটেলেই থাকা হবে। রুম বুকিং দিয়ে বেরিয়ে পড়লাম সকালের নাস্তা করার জন্য। পেটে অনেক টান পড়েছে, কারণ রাতে তেমন ভারী খাবার খাওয়াই হয়নি কারো। তাই হোটেলের রুমে ব্যাগ ট্যাগ কোনো রকম রেখে খাবার খেতে চলে আসলাম নিচে। এখন দেখে শুনে একটি ভালো হোটেলে সকালের নাস্তা করব সবাই মিলে, তারপরে বাদবাকি প্ল্যান। তো ফাইনালি হোটেল থেকে আমরা বের হইছি খাবার দাবার করার জন্য, কারণ
কালকে রাতে ঢাকায় এত পরিমাণ জ্যাম ছিল যে আমাদের কক্সবাজার আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে, যার কারণে আমরা সকালের নাস্তাটা করতে পারি নাই, রাশের উপরে ছিলাম। তারপরে এসে আবার হোটেল খোঁজা লাগছে। তো হোটেল খোঁজার পরে এখন একটু আমরা রিল্যাক্স হয়ে আগে খেয়ে নিব, যেহেতু সময় প্রায় 2টা বেজে গেছে। খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা একটু পিছিয়ে যাব। যদি কারো মনে চায় সেক্ষেত্রে সে গোসল করবে, আর যদি মনে না চায় তাহলে সে আসলে করবে না। কাঁচা লঙ্কা নামের এই রেস্টুরেন্টে আপাতত খাবার খেতে প্রবেশ করলাম। কলাতলি রোডে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে, তবে সব রেস্টুরেন্টের খাবার ভালো না হলেও এই হোটেলে খাবারের মান কিন্তু মোটেও খারাপ ছিল না। যাই হোক, খাবার খেয়ে আমাদের আপাতত প্ল্যান আমরা আজকে একটু সুগন্ধা বিচে যাব। যদিও আজ গোসল করার তেমন কোনো ইচ্ছে নেই, তবুও যদি মনে চায় সেক্ষেত্রে নামতেও পারি, কারণ প্রায় 1 বছর পর সমুদ্রের পাড়ে আসা, তাই উচ্ছ্বাস একটু থাকতেই পারে। আর সমুদ্রের কাছে যাওয়ার আগে এই রাস্তাটুকু আমার কিন্তু বেশ পছন্দের। আশেপাশের দোকানগুলোতে কর্মব্যস্ততা চলছে, ফুটপাতের হকারগুলোও কিন্তু নানান পসরা সাজিয়ে বসেছে। ফাইনালি অনেকদিন পরে আমরা আবার বিচে চলে আসলাম, প্রায় 1 বছর পরে। তো আসলে যখন এই সমুদ্রটা দেখি তখন কিন্তু বেশ ভালো লাগে, মনটা একদম সমুদ্রের মতো পরিষ্কার হয়ে যায়। আর এই জন্যই আসলে এত দূর থেকে কষ্ট করে আসা। তো কক্সবাজারে এসে নতুন একটি ফল দেখলাম, গত বছর এগুলো দেখি নাই। ছোট ভাই, এটা কি? এটা সুন্দরবনে গুলফাতার গুলফা। এটা কিভাবে খায়? এটা কাইটটা দিমু, ভিতরে 6 টাকা খাবে। লবণ টবণ লাগে না? এটা মিষ্টি, হালকা হালকা মিষ্টি। ওইগুলো কি সুন্দরবন থেকে আসে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তো জানি না আসলে এগুলো কি, এর আগে তো কক্সবাজার কখনো এগুলো দেখি নাই। আপনারা কেউ জেনে থাকলে জানাবেন আসলে এই ব্যাপারগুলো কি। আমরা এই মুহূর্তে কিন্তু বিচে চলে আসি, আর আজকে শুক্রবার হওয়ায় বেশ মানুষের সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা যত দূর চোখ যেতেছে আমার, জাস্ট মানুষ আর মানুষ। আর সাগরের সৌন্দর্যটা আজকে কি বলবো, এক কথায় অসাধারণ। একটা সুন্দর বাতাস বইতেছে, আর ঢেউগুলা কিন্তু অবর্ণনীয় সুন্দর লাগতেছে, যদিও পানি একটু ঘোলা, তারপরেও বেশ ভালোই লাগতেছে। তো এই যে চাঁদপুর সদর থেকে তাদের 12 জনের একটা ফ্রেন্ড সার্কেল কিন্তু কক্সবাজার আসছে। তো ভাই, আপনাদের সবার কেমন লাগতেছে? কক্সবাজারের জন্য কোনো স্লোগান হবে? আই লাভ কক্সবাজার। তো আসলে আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, মানে কি বলবো, এক কথা অসাধারণ অসাধারণ। এই মানে গোসল না করলে হয় না, চিল করতে হবে, চিল। আর এই যে সাইড ভাই আছে, এরা কিন্তু ছবি তুলতেছে, এরা কিন্তু এক্সপার্ট সবাই। মাঝখানে আর ঢেউ দেখছেন কি বিশাল বিশাল, এক কথা অসাধারণ অসাধারণ। শরীর ভেজাতে চাই নাই, কিন্তু ও এগুলো দেখে ভেজাতে হচ্ছে। হিউজ ঢেউ, চমৎকার। সমুদ্রে গোসল করার পর সবাই বেশ ক্লান্ত হয়ে হোটেল রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আগের রাতে ঘুম না হয় সবাই বেশ ভালো রকমের ঘুম দিয়েছিল, আর এর ফাঁকে কখন যে সন্ধ্যা নেমে গেছে কেউ বুঝতেই পারেনি। তাই এখন সবাই একটু আবারও সমুদ্রের সন্ধ্যাবেলার ফিল নিতে যাচ্ছি। যেহেতু কক্সবাজারে আমাদের আজ প্রথম দিন, তাই বিচ ছাড়া আপাতত যাওয়ার তেমন কোনো জায়গায় নেই। তবে আমরা আগামীকাল থেকে আশেপাশের পর্যটন স্পটগুলো ঘুরে বেড়াবো। তো এই মুহূর্তে আমরা বিচে চলে আসছি, লাবণী পয়েন্ট। অনেকেই এখন ব্যাক করতেছে, যেহেতু একটু পরে কিন্তু সন্ধ্যার আজান দিবে। অনেকেই বিকেলটা এখানে স্পেন্ড করছে, তো আমরা করতে পারি নাই কারণ ঘুমায় গেছিলাম, প্রথমেই বলছি। তো যাই হোক, আমরা এখন এখানে কিছুটা সময় কাটাবো, তারপরে আশেপাশে স্ট্রিট ফুড কিন্তু আমরা ট্রাই করব। বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে সময় কাটিয়ে এখন আমরা একটি হোটেলে বসে রাতের খাবার খেতে বসলাম। এটি মূলত ডলফিন মোড়ের একটি রেস্টুরেন্ট। গ্রিল দেখে আমার বন্ধুরা ডিসাইড করলো আজ তারা গ্রিল খাবে।
তবে খেতে কেমন হবে সেটা কিন্তু প্রথমে জানতাম না। তবে খাওয়ার পরে আমাদের বেশ ভালো লেগেছে গ্রিলটা, একদম আমাদের ঢাকার মতোই স্বাদ পেলাম। তো আসলে কক্সবাজারে যদি আপনারা কেউ আসেন, এই হোটেলটা আপনাদের রেকমেন্ডেড, আপনারা এসে কিন্তু খেতে পারেন। তো ওভারঅল আপনার রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো মানের খাবার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই হোটেলটার লোকেশন হচ্ছে আপনার ডলফিন মোড়ে। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা ডলফিন মোড়ের বিচটাতে যেয়ে বসলাম। এখানে প্রায় ঘন্টা খানেক সময় পার করলাম। তো আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সমুদ্রের গর্জন দেখতেছি, যদিও ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বা সাউন্ডও বোঝা যাচ্ছে, কিন্তু এখান থেকে স্পষ্ট আর কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে সমুদ্রের সেই বিশাল ঢেউগুলো এবং গর্জনগুলো। তো আসলে এই সব জিনিসগুলোর জন্যই আমাদের এত দূর দূরান্ত থেকে কক্সবাজারে সবসময় আসা পড়ে। তো বেশ ভালোই লাগতেছে এই মুহূর্তে। এখন রাত প্রায় 10টা, 10:30টার মতো। তো এখনও কিন্তু বেশ চাঞ্চল্য আছে এই কি বলে সাইমন বিচের সামনের জায়গাটাতে। এখানে প্রায় ঘন্টা খানেক সময় পার করলাম এবং সময়টা বেশ ভালোই কেটেছে আমাদের, কারণ আবহাওয়াটা বেশ সুন্দর ছিল, পাশাপাশি জ্যোৎস্নার রাত, এক অমায়িক সৌন্দর্য যেন বিচের মধ্যে এসে পড়েছে। বিচ এবং জ্যোৎস্নার রাতে চাঁদের সুন্দর আলো দেখতে দেখতে সময়টা যে কখন পার হয়ে গেল বুঝতে পারলাম না। আর এইভাবেই আমাদের কক্সবাজারের প্রথম দিনটি কেটে যায়। তো আসসালামু আলাইকুম, আজকে হলো আমাদের কক্সবাজারের ডে 2। সকাল সকাল বৃষ্টি স্নাত দিনে কক্সবাজারের রাস্তায় কিন্তু এই মুহূর্তে বেশ পানি জমে গেছে। আর আজকে আমরা দেখি কোথায় যাই, তবে বেশি দূরে যাওয়া যাবে না, আমরা আশেপাশে ঘুরবো, সম্ভবত রামুর দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। তো সামনে থেকে একটা অটো নিয়ে আমরা রামুর ওই বৌদ্ধ বিহারগুলো ঘুরে আসবো। সময় যদি না দিই, হ্যাঁ, আপনি তাহলে কোথায় কোথায় আমাদের নেবেন? আমি প্রথমে সময় নিয়ে যাবো যে আপনাদের গেতে 100 ফিট মন্দিরে। 100 ফিট মন্দির, তারপরে এরপরে লাভার বাগান, এরপরে হচ্ছে আপনার এই যে এই ঝুলন্ত যেটা বললেন ঝুলন্ত ব্রিজ দিয়ে যেটা ইয়ে করছে, এটা স্বর্ণ মন্দির আর কি, এটাতে। এরপর নিয়ে যাবো যে রামপুরে। তো আমরা কিন্তু আমাদের যাত্রা পথে বেশ সুন্দরই লাগতেছে, বৃষ্টি বৃষ্টি আছে, যার কারণে আজকে আমাদের এই যাত্রাটাও কিন্তু বেশ ভালোই লাগতেছে। তো কক্সবাজার আসলে বৃষ্টির মধ্যে একরকম মজা, তারপরে শীতে আসবেন তখন আরেক রকম মজা। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রেল স্টেশনে। আমাদের এক বন্ধু আলহাজ, ও তো আসলে অনেকদিন পরে আসে, তার দেখা হয়নি, আমরা গতবার আসছিলাম দেখে গেছি। তো ওর জন্য এখানে আসে, আর অটো মামা আমাদেরকে এই জিনিসটা স্মরণ করা দিয়েছে, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। তো আমরা কিন্তু এই মুহূর্তে কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলে আসি। সত্যি একটি আইকনিক রেল স্টেশন। আর বৃষ্টির স্নাত এই দিনে কিন্তু রেল স্টেশনটা আরও বেশি সুন্দর লাগতেছে। যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু এখন বেশ কি বলবো, মানে খুবই সুন্দরভাবে হয়ে আছে, সবুজ, যার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। এবার আমরা এখান থেকে সরাসরি রামুর 100 ফিট নামক জায়গায় একটি বৌদ্ধ মন্দির রয়েছে, যাকে অনেকে 100 ফিট মন্দির নামেও চিনে থাকে, সেই দিকেই যাচ্ছি। যেতে যেতে এই পথের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে। গাছের পাতাগুলো এমন সবুজ হয়ে রয়েছে যেন 4-5টা শুধু সবুজ আর সবুজে ঘেরা। এই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে চলে এলাম এই 100 ফিট মন্দিরের গেটে সেটা বুঝতেই পারিনি। এখান থেকে জনপ্রতি 20 টাকা টিকিট কেটে ঢুকতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা 4টা নিয়ে নিতেছি। ছোটো ভাই আমাদের 4টা দেওয়া। তো আমরা এখন টিকিট নিব, টিকিট নেওয়ার পরে তারপরে আমরা এটার ভিতরে ঢুকবো, তারপর দেখি আপনাদের কি দেখাতে পারি।
তো এখানে কিন্তু জুতা রেখে যাওয়া লাগে, যেহেতু তারা এখানে বলতেছে যে জুতা ওখানে নিষেধ, এই জন্য আমরা কিন্তু জুতাটা নিতেছি না, এখানে কিন্তু রেখে গেলাম। পরিপাটি হিসেবে থাকে। আর এখানকার সবচেয়ে বড় যে আকর্ষণীয় ব্যাপারটা সেটা হচ্ছে এই সেই বড় বুদ্ধদেবের মূর্তিটা। এটা কিন্তু বেশ বড় সড়ই, কিন্তু অনেক বড়। তো এই মুহূর্তে আমরা একদম এই মন্দিরের যে আপনার স্ট্যাচুটা আছে এটার ভিতরে, কিন্তু এটা কিন্তু বিশাল, মোটামুটি অনেক বড় একটি মূর্তি। আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলাতে একটু নয়েজ ফিল হইতেছে, বাট জায়গাটা একদম কি বলে শুনশান, পিসফুল। তো আমরা কিন্তু এই ভুবন শান্তি 100 ফিট সিংহ মন্দির থেকে কিন্তু বের হয়ে গেলাম। এখন আমরা যাওয়ার সময় ওই যে রাবার বাগানের ওইদিকে যাব। তো রাবার বাগানে আসলে দেখানোর তেমন কোনো কিছু না থাকলেও অনেকে হয়তো রাবার গাছ কিভাবে এটা আপনার রাবারের কি বলে ওই যে ইটা রসটা বের করে, সেটাই কিন্তু দেখার জন্য একটু আগ্রহী, এই জন্য আর কি আমাদের ওদিকে যাওয়া। তো চলুন। তো এইটাই হচ্ছে সেই রাবার বাগান। তো আসলে সুন্দর, বেশ সুন্দর, ভালোই লাগতেছে। এর আগে আমি কোনো রাবার বনে আসলে ঢুকিনি, যার কারণে বেশ ভালোই লাগতেছে। সুন্দর একটা ভিউ, চারদিকেই কিন্তু অনেক শুনশান নীরবতা আছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু এই যে রাবার বাগানের যে প্রসিডিউরটা সেটা কিন্তু দেখাতেছি। এরকম একটা তারা পাত্র নেয়, তারপর এখানে আপনার কি বলে এটাকে একটা তার দিয়ে বাঁধে, তারপর এখানে কিন্তু একটা আপনার দেখছেন একটা পাত আছে, এই পাতটা জাস্ট গাছের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর এই বাকলগুলোকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর এখানে আপনার ক্রমান্বয়ে আস্তে 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 এই রাবারগুলো কিন্তু জমতে থাকে। তো এটাই হচ্ছে আসলে রাবারের প্রসিডিউর। তো আপনারা যদি কক্সবাজার ঘুরতে আসেন তাহলে কিন্তু এই এরিয়াগুলো ঘুরে যেতে পারেন। আর এখানে বেশি ভিতরে না যাওয়াটাই ভালো, কারণ এলাকার ছেলেমেয়েরা বলতেছে বেশি ভিতরে গেলে একটু মানে বুঝলেন তো একটু সেফটির একটা ব্যাপার স্যাপার আছে। তো চলুন আমরা এখন এখান থেকে চলে যাই আরও একটি স্পটে। তো আমরা কিন্তু প্রায় চলে আসি এই রাংপুট বৌদ্ধ বিহারে, আমরা চলে কিন্তু আসছি। এটা হচ্ছে রাংপুট, আর এটা হচ্ছে রাংপুট, আর একটা হচ্ছে রামপুট, মানে সেম স্পেলিং কিন্তু রাং একটা রাম, ঠিক আছে। তো আমরা এটা একটু দেখি কী অবস্থা। তো আমরা এই মুহূর্তে রাংপুটে কিন্তু চলে আসছি। তো এটার ভিতরে আসলে কি আছে এটাই আমরা এখন আপনাদেরকে দেখাবো। আর এদিকে খুব সুন্দর একটি আমরা কি বলে জ্যোতি সেন উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছি, আদর্শ একটা বিদ্যালয়, খেলার মাঠ সম্বলিত। আর আমরা এখন টিকিট কেটে এটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। রামকোট এবং রাংকোট এই দুইটা বৌদ্ধ মন্দির কিন্তু একসাথেই অবস্থিত, ডানে আর বাঁয়ে। তো এইখানে টিকিট কাটার ব্যবস্থা আছে, আমরা টিকিট কেটে এটার ভিতরে ঢুকবো এবং এটার কি কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিতরে ঢুকি। তো আমরা এখন এই যে সবাই মিলে এই যে রাংকোটে ঢুকতেছি। তো এটাও বেশ পরিপাটি, সাজানো গোছানোভাবেই আছে, তো বেশ গোছানো লাগতেছে। এখন আমরা এটা পুরোটা ঘুরে দেখি কি অবস্থা। তবে এইটা একটু
বিশাল জায়গা নিয়ে কিন্তু গড়ে তোলা হয়েছে। অনেকক্ষণ পরে কিন্তু আমরা রোদের দেখা পাইছি। আজকে সকাল সকাল অনেক বৃষ্টি ছিল, মনে হয়েছিল যে আজকে আর কোথাও হয়তো বের হতে পারবো না, হোটেলে সারাদিন থাকতে হবে, কিন্তু না, এখন মনে হচ্ছে ওয়েদারটা একদম ঠিকঠাক পারফেক্ট আছে। তো চাচা এইদিকে এসে তোমার কেমন লাগতেছে এখন এই বিহারটিয়ার দেখে? এখন তো দুই পাহাড়ের মাঝখানে আছো। যার যার ধর্ম তার কাছে, তবে জিনিস অনেক সুন্দর করে করছে তারা, তাদের ধর্মের যেভাবে আর কি হ্যাঁ থাকার ওইভাবে তারা রাখছে আর কি। তো এই মুহূর্তে আমরা একটা ঝুলন্ত ব্রিজের ওইখানে আছে, ঝুলন্ত না আসলে এটা একটা কনক্রিট করছে এটা। তো নিচে কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা, আর এখানে দুইটা টিলা আছে, এই টিলা দুটাকে একত্রিত করছে আসলে এই যে এই ব্রিজটা। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের ওইদিকে। এটা হচ্ছে এই বিহার থেকে হাতের বামে, আর এইদিকে তারা আমার চাচা সাইদ ভাই আর আলহাজ ওরা কিন্তু একটা ঘন্টির সাথে কিন্তু ছবি তুলতেছে, তো বেশ সুন্দর। তো আমরা একটু ঝুলন্ত ব্রিজের ওইদিকে যাই। চমৎকার ঝুলন্ত ব্রিজটা। তো আমরা কিন্তু এই ঝুলন্ত ব্রিজে চলে আসছি, যদিও বেশি বড় না, কিন্তু তারপরেও বেশ ভালোই মোটামুটি। যারা রাঙামাটি ওই ঝুলন্ত ব্রিজটার ফিল নিতে চান তারা কিন্তু এই ব্রিজটাতে কিন্তু আসতে পারেন। বেশ চমৎকার, ভালোই ফিল লাগতেছে। সাইদ ভাই কেমন লাগতেছে তোমাদের ঝুলন্ত ব্রিজে উঠা? ঝুলতেছো? হ্যাঁ, চমৎকার। আর সাইদ ভাই ঝুলতেছে, নারায়ণ না আমার চাচা কিন্তু ভয় ছুটে পড়বো না চাচা, সাইদের মতো শয়তান যে জায়গায় থাকবো ওই জায়গায় ছুটা কোনো সাইদ ভাই আসলে ওই কি বলে ঝুলন্ত ব্রিজে আসলে আইসা ঝুলতেছে, মানে কি সেন্স, মানে ঝুলন্ত ব্রিজে আইসা ঝুলতে হয়। টু ফানি। খুবই সুন্দর। আর এখান থেকে এই যে চমৎকার এই রাংকোট বিহারটা, বৌদ্ধ বিহারটা বেশ চমৎকার লাগলো, ছিমছামের ভিতরে কিন্তু বেশ সুন্দর। তো এখন আমরা এই রামকোট মন্দির থেকে বের হয়ে যাচ্ছি। এর পরের ডেস্টিনেশন হচ্ছে রামকোট মন্দিরটা, আমরা সেখানে যে দেখব। তো চলেন ওইখানেও দেখি কি অবস্থা। তবে এই বিহারটা কিন্তু বেশ পরিপাটি সাজানো আছে, তো চাইলে আপনারা এখানেও ঘুরে আসতে পারেন, জায়গাটা বেশ পিসফুল। আর আজকে ওয়েদারটা কিন্তু চমৎকার, বেশি গরম না, কারণ সকালে এক পশলা বৃষ্টি হয়েছিল, যার কারণে আবহাওয়াটা এখন অনেক ঠান্ডা আছে। তো চলেন আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাই। তো এই মুহূর্তে আমরা শ্রী শ্রী রামকোট তীর্থধামে আছি। তো এটাতে কিন্তু বেশ অনেক কয়টা স্টেপ আমাদের উঠতে হবে, আর এটা হচ্ছে সেই রামকোট মন্দিরের পাশেই কিন্তু, মানে তার মানে রামকোট
আর রামকোট একসাথেই কিন্তু দুইটা আপনার কি বলে বৌদ্ধবিহার। তো আমরা চলে এটা উপরে যাই, আর এটাতে কিন্তু অনেকগুলা স্টেপ আছে, মানে সিঁড়ি আছে। আমরা এখন এটার সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখবো আসলে এই আশ্রমটা বা এই বৌদ্ধবিহারটা কীরকম। আচ্ছা, রাংকুট রামু তো বেশ পুরনো একটা, তো সেম ক্যাটাগরি, কিন্তু এটা একটু পুরনো মন্দির, তো এই জন্য এটা একটু নাম ডাক আছে আর কি। হ্যাঁ সেটাই। তো এখন চলেন, আমরা এখানে আসলে তেমন আর দেখার কিছু নাই, সরাসরি এখান থেকে আমরা চলে যাব আবার কক্সবাজার শহরে। তো চলুন। তো আমরা এখন রামকোট থেকে আসার পরে যেহেতু প্রায় 2টার মতো বাইজে গেছে, এখন আমরা দুপুরের খাবার খাবো। তো আমরা কিন্তু মেইন ফুডতে চলে আসি, একদম ডলফিন মোড়ের এখানে। আমরা আগে দুপুরের খাবার খেয়ে তারপরে রুমে যাব, সেখান থেকে জামা টামা চেঞ্জ করে আবার আজকে আমরা সমুদ্রে একদম কি বলে ঝাঁপিয়ে পড়বো। তো চলুন এখন আগে খাবারটা খাই। তো এইখান থেকে খাবার দাবার শেষ করে আমরা কিন্তু ঠিকই বিচে গিয়েছি। আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিধায় এই ভিডিওগুলো আর এখানে দিলাম না। তো বন্ধুরা, আমাদের এই কক্সবাজারের 2 দিনের ভ্রমণ কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমরা আরও একদিন কক্সবাজারে ছিলাম, তো সঙ্গত কারণে সেটার ভিডিও আমরা আপলোড দিতে পারছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেটা না হয় আরেকটি এপিসোডে আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।